গাজায় খাবারের জন্য হাহাকার, আন্তর্জাতিক চাপে পড়ে বিমান থেকে প্রাণ ফেলল ইসরায়েল। পরিমাণ যথেষ্ট নয় বলছে জাতিসংঘ। একদিনে আরও ৭১ ফিলিস্তিনিকে হত্যা। অবশেষে শান্তি আলোচনায় বসতে রাজি থাইল্যান্ড, কম্বোডিয়া। ট্রাম্পের মধ্যস্থতায় সিদ্ধান্ত, সীমান্তে ৩ দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতে নিহত ৩২। সিরিয়ায় নতুন করে গৃহযুদ্ধের শঙ্কা। সাম্প্রদায়িক সংঘাত হুমকিতে ফেলতে পারে ভৌগোলিক অখণ্ডতা। রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স। এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মালয়েশিয়ায় বিক্ষোভ। দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ। সমাবেশে মাহাথির মোহাম্মদের যোগদান। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে গাজায় বিমান থেকে ত্রাণ ফেলেছে ইসরায়েল। তবে জাতিসংঘ বলছে, উপত্যকায় অনাহারে থাকা মানুষের জন্য এ সহায়তা পর্যাপ্ত নয়। দ্রুত সীমান্ত দিয়ে ত্রাণ সরবরাহ চালুর আহ্বান জানিয়েছে সংস্থাটি। মানবিকতা দেখাতে ত্রাণ ফেলার কথা বললেও খাবার সংগ্রহের লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা। একদিনে তাদের হামলায় প্রাণ গেছে আরও ৭১ জনের, যাদের মধ্যে ৪২ জনই খাবারের খোঁজে ত্রাণ কেন্দ্রের বাইরে দাঁড়িয়েছিলেন। এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যা আর ত্রাণ অবরোধ নিয়ে প্রশ্ন তুলছেন মার্কিন ডেমোক্রেট রাজনীতিবিদরা। কেবল এক টুকরো রুটি কিংবা সন্তানের জন্য দুধ, এটুকুই চাওয়া ছিল তাদের। কিন্তু জিকিম ক্রসিং এর কাছে ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষগুলোর সেই আশা রূপ নেয় মৃত্যু ফাঁদে। ইসরায়েলি গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। নিহতদের অনেকেই শিশু এবং নারী। আহতদের কেউ কেউ এখনো লড়ছেন শিফা হাসপাতালে। এর মধ্যে এমন ঘটনাও আছে যেখানে ত্রাণ নিতে আসা স্বামীর পিঠে গুলি লেগেছে। এমন ভয়াবহতা জেনেও স্ত্রী আবারও ক্ষুধার্ত সন্তানদের খাদ্যের খোঁজে সেই একই জায়গায় এসেছেন। আমার গুলিবিদ্ধ স্বামী বর্তমানে শিফা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমার ক্ষুধার্ত সন্তানদের খাদ্যের জোগানের জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। ঘরে কোনো খাবার নেই। ইসরায়েলি বাহিনীর গুলির ঘটনা তো আছেই। এর মধ্যে গাজাবাসীর অভিযোগ, ত্রাণ হাতে পেলেও স্থানীয় গ্যাং এসে ত্রাণ কেড়ে নেয়। জাতিসংঘের নিজ উদ্যোগে ত্রাণ পৌঁছানোর অনুরোধ করেছেন তারা। এর মধ্যেই হামলা হয়েছে গাজা সিটির একটি অ্যাপার্টমেন্ট ভবনে। বেশ কয়েকজন হতাহত হন। অপরদিকে আলমাওয়াসি অঞ্চলের একটি তাঁবু শিবিরে ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। গাজার পরিস্থিতিকে অত্যন্ত জটিল ও নজিরবিহীন হিসেবে আখ্যা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তাই তারা ভূমি নয়, আকাশপথে সাহায্য পাঠাচ্ছে গাজায়। এর মধ্যেই দুধ ও খাদ্য সহায়তা বিমান দিয়ে ফেলা শুরু হয়েছে, যদিও এটিকে ব্যয়বহুল ও অকার্যকর উপায় বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। গাজার দুর্ভিক্ষের চিত্র যখন আরো ভয়াবহ, তখন মুখ খুলতে শুরু করেছেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী ডেমোক্রেটরা। প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্স স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরায়েল এখন গাজায় নিধনযজ্ঞ চালাচ্ছে। ডেমোক্রেট সিনেটর ক্রিস ভ্যান গাজায় সহায়তা সরবরাহের ব্যর্থতার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প ও নেতানিয়াহু মিলে মানবিক সাহায্য বন্ধ করে মৃত্যুর মিছিল বাড়াচ্ছেন। কংগ্রেসম্যান গারামেন্দি অভিযোগ করেছেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় খাবার পৌঁছাতে দিচ্ছে না, যা গণহত্যার পর্যায়ে পড়ে। পরমাণু ইস্যুতে এবার ইউরোপকে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইউরোপ নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞার হুমকি দেওয়ার পরই পাল্টা জবাব দিল তেহরান। কিছুতেই মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। এমনকি পারমাণবিক চুক্তি থেকেও বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটি। 25 জুলাই শুক্রবার ইস্তাম্বুলে মুখোমুখি আলোচনায় বসে ইরান ও ইউরোপীয় 3 শক্তি, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। পশ্চিমাদের বিরোধিতা সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্তে অনড় ইরান। এর জেরে আবারও কি কঠোর নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে খামিনের দেশ? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পরমাণু আলোচনায় ফিরলেও পশ্চিমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ক্ষত না শুকাতেই গত 25 জুলাই তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ইউরোপীয় 3 শক্তির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসে তেহরান। দ্বিপাক্ষিক সংলাপে ইরানি প্রতিনিধিরা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, নিষেধাজ্ঞা চালুর হুমকি দিলেও মাথা নত করবে না ইরান। দাঁত ভাঙা প্রতিরোধী হবে একমাত্র জবাব। চাপা উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত বৈঠকের ফলাফল নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা রকম গুঞ্জন। পশ্চিমাদের তীব্র বিরোধিতা সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্তে অনড় অবস্থানে ইরান। এর জেরে আবারও কি কঠোর নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে খামেনির দেশ?
ইস্তাম্বুল বৈঠকে ইউরোপীয় 3 দেশের প্রতিনিধির কাছে নিজেদের নীতিগত অবস্থান তুলে ধরেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী ও অভিজ্ঞ কূটনীতিক মাজিদ তাখত রাভানজি। তেহরানের প্রতিনিধিরা পরিষ্কার জানান, তাৎক্ষণিক নিষেধাজ্ঞা চালুর হুমকি শুধু বেআইনি নয়, বরং এটা ইরানি জনগণের বিরুদ্ধে নতুন আরেকটি আগ্রাসন। চাপ দিয়ে বাধ্য করার মতো এই ধরনের কূটনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান তারা। ইউরোপীয় 3 দেশের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার হুমকিকে রাজনৈতিক ব্ল্যাকমেইলও বলছে তেহরান। 2015 সালের পরমাণু চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছিল ইরান। 2018 সালে এই চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্র সরে গেলেও ইউরোপ, চীন ও রাশিয়া এখনও এর সদস্য। ওয়াশিংটনের চুক্তি ছেড়ে যাওয়ার পর থেকে এই সমঝোতা একরকম অচল হয়ে পড়ে। ইরানের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর মাঝেই ইউরোপীয় 3 দেশের পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী আগস্টের মধ্যেই ইরানের বিরুদ্ধে তারা জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে পারে। কোনোরকম আইনি পদ্ধতি ছাড়া তাৎক্ষণিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হলে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তি NPT থেকে বেরিয়ে যাবে ইরান। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া তাদের অধিকার। ইরানের তীব্র আপত্তির পরেও নিষেধাজ্ঞা প্রক্রিয়া শুরু হলে নিজেদের পারমাণবিক কর্মসূচি পূর্ণমাত্রায় চালু রাখবে দেশটি। সেক্ষেত্রে যে কোনো সময় তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে এমন আশঙ্কা মাথায় নিয়েই পশ্চিমা বিশ্বকে মোকাবেলা করতে হবে পরিস্থিতি। তবে কঠিন চাপের মুখে পড়লে ইরান শেষ পর্যন্ত পরমাণু অস্ত্রের দিকে ঝুঁকবে কিনা সেটা নিয়ে রয়েছে অনিশ্চয়তা ও সন্দেহের অবকাশ। 3.67% উপর ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে রেড লাইন বা চূড়ান্ত সীমা বলে মনে করে যুক্তরাষ্ট্র। অথচ এর মধ্যেই 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শেষ করেছে ইরান। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য দরকার হয় 90% মাত্রার ইউরেনিয়াম। ইউরোপীয় রাষ্ট্রগুলো চাপ প্রয়োগ করে ইরানকে পিছু হটাতে চাইছে, কিন্তু আলোচনার দরজা খোলা রাখলেও তেহরান প্রস্তুত দীর্ঘ লড়াইয়ের জন্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় নেই কোনো অগ্রগতি। দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে, এতে অন্তত 5 জন নিহত হয়েছেন। নতুন করে দনবাস অঞ্চলের 2টি গ্রাম দখলের কথা জানিয়েছে মস্কো। ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, সুমি অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে ধীরে ধীরে পিছু হটছে রুশ সেনারা। এদিকে যুক্তরাষ্ট্র রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ইউক্রেন সংকটকে ব্যবহার করছে বলে অভিযোগ এনেছে চীন। রাশিয়ার স্তাভরোপোল অঞ্চলে শনিবার ভোররাতে বিস্ফোরণে কেঁপে ওঠে একটি শিল্প এলাকা। গভর্নর জানান, ইউক্রেন থেকে ছোড়া ড্রোন হামলায় আগুন ধরে যায় একটি নির্দিষ্ট স্থাপনায়। এতে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমের বিভিন্ন ভিডিও থেকে ধারণা করা হচ্ছে হামলার লক্ষ্য ছিল সিগন্যাল প্ল্যান্ট। এটি একটি রেডিও যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানা, যেখানে জ্যামিং টেকনোলজি তৈরি করা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হন। এর আগে ইউক্রেনের নিপ্রো ও সুমি অঞ্চলে 27টি ক্ষেপণাস্ত্র ও 208টি ড্রোন ছুড়েছে রাশিয়া। নিপ্রো পেট্রোভস্ক অঞ্চলের গভর্নর জানান, ওই হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। নিপ্রো শহরের একটি আবাসিক ভবন ও শিল্প এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি একটি শপিং সেন্টারেও হামলা হয়েছে। এর মধ্যেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ডোনেটস্ক এবং নিপ্রো পেট্রোভস্ক অঞ্চলের 2টি গ্রাম তারা দখল করেছে। রাশিয়ার দাবির জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সুমি অঞ্চল থেকে রুশ বাহিনীকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে ইউক্রেনীয় সেনারা। খার্কিভ, ডোনেৎস্ক বিভিন্ন এলাকায় আহত হয়েছেন উদ্ধারকর্মীরাও। পাল্টাপাল্টি সামরিক অভিযানের মধ্যেই তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত 3য় দফার আলোচনায় নীতিগতভাবে একটি শীর্ষ বৈঠকে সম্মতি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। এমন তথ্য জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের দূত বলেন, ইউক্রেন যুদ্ধে চীন নিরপেক্ষ অবস্থানে আছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেইজিং অভিযোগ করেছে, ট্রাম্প প্রশাসন রাজনৈতিক স্বার্থে এই সংকটকে ব্যবহার করছে।